আসসালামু আলাইকুম, সুপ্রিয় শিক্ষার্থীরা যারা আমার এই ভিডিওটি আজকে দেখতেছ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আহ, আজকে আমি একটা নির্দিষ্ট টপিক নিয়ে কথা বলবো, যেই টপিকটা শুধু শিক্ষার্থীদের জন্যই নয়, সবার জন্য জানা খুব দরকারি। ক্লাস 8 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। রচনার ক্ষেত্রে বা রচনামূলক কোনো প্রশ্নের ক্ষেত্রে আসতে পারে, বা প্যারাগ্রাফ আকারেও থাকতে পারে। আর তবে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, এটা আমাদের ব্যক্তিগত জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আমাদের আজকের টপিকের নাম হচ্ছে ক্লাইমেট চেঞ্জ ইন বাংলাদেশ। প্রথমে বিষয় হচ্ছে যে আমরা কয়েকটা জিনিস বলে নিই, তারপরে আমরা রচনা আকারে বলার চেষ্টা করব। তো প্রথম বিষয় হচ্ছে, বাংলাদেশ একটা নিম্নভূমির দেশ। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা খুব বেশি উপরে নয়। বাংলাদেশের 60% ভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 5 মিটার উপরে। তাই সমুদ্রপৃষ্ঠের যে উচ্চতার জন্য যে ঝুঁকিটা, সেটা বাংলাদেশের জন্য অনেক বেশি। আহ, আমরা আরো কিছু ঝুঁকি সম্পর্কে বলি, যে তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের জন্য এই জলবায়ু সম্পর্কে ধারণা রাখা কেন খুব জরুরি। ওয়ার্ল্ড ব্যাংক, মানে বিশ্ব ব্যাংক, তার এক সমীক্ষা প্রতিবেদনে বলেছে যে প্রতি 3 থেকে 5 বছরে বাংলাদেশের এক 2/3 অঞ্চল বন্যা প্লাবিত হয়। মানে প্রতি 3 থেকে 5 বছরে বাংলাদেশের প্রায় 2/3 অঞ্চলে বন্যার সৃষ্টি হয়। ঘূর্ণিঝড় ও বন্যা মোকাবেলায় 2050 সাল নাগাদ বাংলাদেশে বিনিয়োগ ব্যয় হবে $5,516 মিলিয়ন। আর আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, জার্মান ওয়াচের, মানে জার্মানির একটা সংস্থা, জলবায়ু ঝুঁকি সূচকে 2021 সালে বাংলাদেশকে বিশ্বের 13তম ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে চিহ্নিত করেছে। বিশ্বের মধ্যে অনেক দেশ আছে, হ্যাঁ। জাতিসংঘভুক্ত দেশের সংখ্যাই প্রায় 195টা, আর স্বাধীন দেশের সংখ্যা আর অনেক বেশি। এর মধ্যে বাংলাদেশ ঝুঁকির দিক থেকে 13তম। আর জলবায়ু সংক্রান্ত অনেকগুলো সংস্থা আছে, যেমন ইউএনএফসিসি, আইপিসিসি। এই সংস্থাগুলোর মধ্যে আইপিসিসি কিছু সমীক্ষা প্রকাশ করেছে। তারা বলেছে যে 2050 সাল নাগাদ বাংলাদেশের যে ভূমি আছে এর 17% বিলীন হয়ে যাবে। তারপরে তারা আরো বলেছে যে খাদ্য উৎপাদনের প্রায় 30% হারিয়ে যাবে। তাছাড়া 19টি উপকূলীয় জেলা মানে হচ্ছে সমুদ্র তীরবর্তী যে জেলাগুলো, যাদের অবস্থান সমুদ্রের তীরে, সেই জেলার প্রায় 60,000 বর্গ কিলোমিটার এলাকা ডুবে যাবে। এর মধ্যে চট্টগ্রাম খুবই ঝুঁকিপূর্ণ অবস্থানে আছে। তারপরে বলা হচ্ছে যে 4 কোটি মানুষ লবণাক্ততার ঝুঁকিতে পড়বে। তাছাড়া আরো একটা প্রতিবেদনে বলা হচ্ছে যে 2100 সালে এই বাংলাদেশের 1/3 এলাকা ডুবে যাবে। 1/3 মানে হচ্ছে 3/1 এলাকা ডুবে যাবে। আরো অনেক প্রতিবেদনে বলা আছে যে বাংলাদেশের 4 কোটি মানুষ জলবায়ু উদ্বাস্তু হওয়ার সম্ভাবনা আছে। তার মানে আমরা বুঝলাম যে জলবায়ুর যে প্রভাব এখন আমাদের উপরে তেমন ভাবে না পড়লেও, ভবিষ্যতে আজ থেকে 50 বছর পরে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা খুবই ঝুঁকিপূর্ণ হতে যাচ্ছে। তো বাংলাদেশে যদি 1/3 এলাকা ডুবে যায়, তাহলে আপনি কল্পনা করেন যে এটা আমাদের জন্য কতটা ক্ষতিকর বা কতটা রিস্কি হতে পারে। এখন আমরা আমাদের শিক্ষার্থীদের জন্য, যে যদি রচনা আকারে আসে ইংরেজিতে অথবা বাংলাতে আসে, তাহলে আমরা কিভাবে সেটা লিখবো, এই জন্য আমরা কিছু পয়েন্ট আকারে সুন্দরভাবে এগুলো বিশ্লেষণ করার চেষ্টা করব। তো আমাদের টপিকের নাম হচ্ছে যে গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ এন্ড বাংলাদেশ, মানে বিশ্ব জলবায়ু পরিবর্তন এবং বাংলাদেশ। এক্ষেত্রে আমরা যদি ভূমিকাটা শুরু করি, তাহলে আমরা ভূমিকাটা এইভাবে দিতে পারি যে গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ বা বিশ্বব্যাপী যে জলবায়ুর পরিবর্তন, সেটা বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত এবং উদ্বেগজনক একটা সমস্যা। এটি মূলত পৃথিবীর যে গড় তাপমাত্রা, হ্যাঁ, এবং আবহাওয়ার এই দীর্ঘমেয়াদী পরিবর্তনকে বোঝায়।
এই জীবাশ্ম জ্বালানি পুরানো, তারপর বন উজাড়, শিল্প কারখানার কার্যক্রমের মতো বিভিন্ন কারণে এই পরিবর্তনগুলো ঘটছে। এই জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্র স্তর বৃদ্ধি পাবে, মানে সমুদ্রের পানির উচ্চতাটা বেড়ে যাবে। যদি সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যায় তার মানে পানিগুলা ভূমির উপর দিয়ে যাবে, তার মানে সমুদ্রের আশেপাশে যে অঞ্চলগুলো সেগুলো প্রথমে ডুবে যাবে, তারপরে আস্তে আস্তে যদি আরো উচ্চতা বাড়তে থাকে তাহলে তার পার্শ্ববর্তী এলাকাগুলো ডুবে যাবে। তারপর আমরা বলতে পারি যে ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের চ্যালেঞ্জ সৃষ্টি হয় এই জলবায়ুর এই পরিবর্তনের কারণে, যা বাংলাদেশের মতো নিম্নভূমি দেশগুলোর জন্য মারাত্মক হুমকি স্বরূপ। যে দেশগুলা সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অবস্থান করছে তাহলে ওইটার পানি তো ওই ভূমির উপরে যাবে না। আর যেই দেশ নিম্নভূমি, আস্তে আস্তে ধরেন এইখানে আপনি খেয়াল করেন, যদি এই আমার এই হাতটা বরাবর যদি আপনার মাটি থাকে আর পানি যদি নিচে থাকে তাহলে অবশ্যই এটা ডুবে নাই, কিন্তু পানির স্তরটা যদি আস্তে আস্তে বেড়ে এটার উপর দিয়ে চলে যায় তাহলে তো পানি এদিকে চলে যাবে, তাহলে এই মাটি, তারপরে বাড়িঘর, পশু পাখি সবকিছু ডুবে যাবে। আশা করি আপনারা বুঝছেন যে কনসেপ্টটাকে, সমুদ্রের স্তরটা বৃদ্ধি পেলে কিভাবে ভূমিটা ডুবে যায়। আচ্ছা, তারপর আমরা বলতে পারি যে বাংলাদেশের মতো নিম্নভূমি দেশগুলোর জন্য তো এটা মারাত্মক একটা হুমকির বিষয়। তবে এই চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার জন্য বিভিন্ন প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে। জাতিসংঘ বাংলাদেশের এ বিষয়ে প্রশংসা করেছে, সেটা বলতে হবে। কিন্তু এই সমস্যা মোকাবেলায় আরো অনেক কিছু করার প্রয়োজন আমাদেরকে। তো আমরা আজকে এই সমস্যাগুলা সম্পর্কে জানবো। যে আর একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশকে কিন্তু বলা হয়েছে সারা পৃথিবীতে 13তম ঝুঁকিপূর্ণ দেশ। এখন বাংলাদেশ কেন ঝুঁকিপূর্ণ, অন্য দেশের চাইতে কেন বাংলাদেশ এই জলবায়ুর পরিবর্তনের প্রভাবের ক্ষেত্রে বেশি ঝুঁকিপূর্ণ, সেইগুলো আমরা এখন জানার চেষ্টা করব। তো প্রথমেই বলতে হবে বাংলাদেশের যে ভৌগোলিক ভৌগোলিক দুর্বলতা, ভৌগোলিক যে অবস্থানটা আছে এইটাই মূলত বাংলাদেশের এই জলবায়ুর ক্ষেত্রে ঝুঁকির কারণ। বাংলাদেশটা হচ্ছে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত। আমরা জানি যে বঙ্গোপসাগরকে ইংরেজিতে বে অফ বেঙ্গল বলা হয়। এটার তীরে বাংলাদেশ অবস্থিত। এটার যেমন উপকারিতা আছে, ক্ষতিকর দিকও আছে। উপকারিতা অনেক আছে, হ্যাঁ। আমরা ব্লু ইকোনমি সম্পর্কে আমরা জানি যে সমুদ্র থেকে অনেক মাছ আহরণ করা হয়, হ্যাঁ, বঙ্গোপসাগর থেকে। সেটা আমাদের আর্থিক খাতে অনেক উপকারিতার সৃষ্টি করে। তারপর ওইখান থেকে গ্যাস উত্তোলন করা, অনেক অনেক কিছু। ওগুলো হচ্ছে উপকারী দিক, কিন্তু ক্ষতিকর দিকও আছে। এই ক্ষতিকর দিক হচ্ছে যে এটা একটা বঙ্গোপসাগর একটা সাগর, এখানে অনেক অনেক পানি আছে। যেহেতু অনেক অনেক পানি, এই পানিটা স্তর যদি বেড়ে যায় তাহলে এটা মাটির উপর দিয়ে যাবে, ঘর বাড়ি তলিয়ে যাবে। তো নিম্নভূমি, কিন্তু যদি আমাদের দেশটা যদি এই বঙ্গোপসাগর থেকে অনেক উঁচুতে থাকতো তাহলে আমাদের জন্য ঝুঁকি থাকতো না। কিন্তু বাংলাদেশ অনেকাংশে 5 মিটার, মাত্র 5 মিটার উপরে, কোনো কোনো জায়গায় 10 মিটার। তো সবচেয়ে বাংলাদেশের সমুদ্র পৃষ্ঠের সবচেয়ে উঁচুতে আছে দিনাজপুর, সেটা 37 মিটার। আমাদের নারায়ণগঞ্জ রিক্সে আছে। নারায়ণগঞ্জ এবং যশোর হচ্ছে সমুদ্র পৃষ্ঠ থেকে 8 মিটার উঁচুতে। তো এখন আমরা বাংলাদেশে যে ভৌগোলিক দুর্বলতা গুলো আছে সেগুলো আমরা একটু বলার চেষ্টা করব। বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের কারণে অনেক ভৌগোলিক দুর্বলতা আছে। সেই ক্ষেত্রে প্রথমে বলা যেতে পারে নিম্ন ভূখণ্ড। বাংলাদেশ এর বেশিরভাগই অংশই সমুদ্র পৃষ্ঠ থেকে খুব বেশি উঁচুতে নয়, যেটা আমি আগে বললাম। তারপরে বলা হয়েছে উপকূলীয় অবস্থান, মানে বঙ্গোপসাগরের তীরে অবস্থানের কারণে বিভিন্ন ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসের ঝুঁকি রয়েছে। এরপর হচ্ছে গণবসতি। বাংলাদেশে যেহেতু জনসংখ্যার ঘনত্ব বেশি, এক জায়গায় অনেক মানুষ বসবাস করে, তাহলে যদি পানি আসে তাহলে অনেক মানুষ একসাথে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা, মারা যাওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু যদি দূরে দূরে বসবাস করতো তাহলে দেখা যায় যে উপকূল অঞ্চলে এত মানুষ থাকতো না, তাহলে প্রাণহানিটা কম হওয়ার সম্ভাবনা আছে। তারপর বলা হচ্ছে নদী এবং বন্যা। যেহেতু বাংলাদেশে অসংখ্য নদী এবং বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টিপাত হয়, এই কারণে বাংলাদেশে বন্যা একটা নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তো এইসব কারণে বাংলাদেশ ঝুঁকির মধ্যে রয়েছে। তো এখন আমরা এই যে জলবায়ু পরিবর্তনটা হয়, আমাদের জানতে হবে এই জলবায়ু পরিবর্তনটা কেন হয়। কজেস অফ ক্লাইমেট চেঞ্জ আমরা বলতে পারি, হ্যাঁ, পরীক্ষাটা আসলে।
তো আমরা অনেকগুলা কারণ জানার চেষ্টা করব। প্রথমে হচ্ছে 1 নম্বরে জীবাশ্ম জ্বালানি পোড়ানো। এখন জীবাশ্ম জ্বালানি কি? জীবাশ্ম জ্বালানি হচ্ছে মাটির নিচে কোটি কোটি বছর আগে জীবের অংশ, হোক সেটা উদ্ভিদ অথবা পানি, এটা পচে হ্যাঁ এক ধরনের জ্বালানির সৃষ্টি হয়। সেটা হতে পারে প্রাকৃতিক গ্যাস, হতে পারে কয়লা, হ্যাঁ, আবার হতে পারে তেল। সেই তেল সয়াবিন তেল নয়, আমরা আগেই বলেছি পেট্রোলিয়াম। সেখান থেকে ডিজেল, কেরোসিন, অকটেন, এই সব তেল উৎপাদন করা হয়। তো কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস পোড়ানোর ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড নির্গত হয়। এই কার্বন ডাই অক্সাইডটা মনে রাখতে হবে আমাদের পরিবেশের জন্য খুবই খুবই ক্ষতিকর। তারপরে দ্বিতীয় বলা হচ্ছে বন উজাড়। গাছপালা কার্বন ডাই অক্সাইড শোষণ করে, এবং তাই বন উজাড়ের ফলে বায়ুমণ্ডলে যে কার্বন ডাই অক্সাইড সেটা বেড়ে যায়। তাহলে এইখানে যে কনসেপ্টটা বলা যায় যে যে কার্বন ডাই অক্সাইড তো আমাদের জন্য ক্ষতিকর, যে গাছপালা আমরা জানি যে কার্বন ডাই অক্সাইড নেয় আর সে অক্সিজেন ছাড়ে। তাহলে যত বেশি গাছপালা থাকতো তত বেশি আমাদের এইখান থেকে কার্বন ডাই অক্সাইড নির্গত, সেটা শুষে নিত। যদি শুষে নিত তাহলে আমাদের পরিবেশের জন্য অত ক্ষতি হতো না। কিন্তু বনভূমি কেটে ফেলার কারণে, গাছপালা কমে যাওয়ায় এই যে অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে, এগুলো আমাদের আশেপাশে থেকে যাচ্ছে এবং আমাদের ক্ষতি করতেছে পরিবেশের। এরপরে আমরা বলতে পারি শিল্প কারখানা। শিল্প কারখানার কার্যক্রম থেকে বিভিন্ন গ্রিন হাউস গ্যাস নির্গত হয়। এই গ্রিন হাউস গ্যাস আমাদের পরিবেশের তাপমাত্রা বৃদ্ধির জন্য এবং জলবায়ু পরিবর্তন হওয়ার জন্য সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করে। এখন আমাদের জানতে হবে এই গ্রিন হাউস গ্যাসটা কি। এই গ্রিন হাউস গ্যাস, এই শব্দটা 1896 সালে আরহেনিয়াস নামক একজন বিজ্ঞানী প্রথমে বলে। এখন গ্রিন হাউস কনসেপ্টটা খুবই খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। গ্রিন মানে হচ্ছে সবুজ, হাউস মানে হচ্ছে একটা বাড়ি। হ্যাঁ, এইখানে যে কনসেপ্টটা বোঝানো হয় যে কাচের তৈরি একটা ঘর। আপনি কল্পনা করেন যে একটা শীত প্রধান দেশে সবসময় বরফ পড়ে, তো ওইখানে আপনি যদি কোনো গাছপালা লাগান তাহলে সেটা কি সহজে ওইখানে জন্মাবে না। এই জন্য শীত প্রধান যে দেশ, সেইখানে গাছপালার জন্য তো আপনার সূর্যের আলোর দরকার। তো দেখা যাচ্ছে ওইখানে যেহেতু অনেক অনেক বরফ পড়ে, অনেক অনেক শীতল তাপমাত্রা, এই জন্য ওইখানে সূর্যের আলো যদি আসে সেটা উত্তপ্ত করতে পারে না মাটিকে ভালো করে। তো ওই ক্ষেত্রে একটা কাচের তৈরি ঘরের মধ্যে বৃক্ষরোপণ করা হয়, গাছপালা রোপণ করা হয়। তো এইখানে কেন কাচের তৈরি ঘরের ভিতর রাখা হইলো, কেন সিমেন্টের তৈরি ঘরের ভিতর রাখা হয় না, এইখানে আসল বুঝার বিষয়টা আছে। কারণ কাচের ভিতরে আলোটা প্রবেশ করতে পারে, প্রবেশ করে এটাকে উত্তপ্ত করতে পারে, কিন্তু এইটা ওই কাচের ঘর থেকে সহজে আলোটা বের হয়ে যেতে পারে না। এটা হচ্ছে মেইন কথা এখানে। যদি আলোটা প্রবেশ করে তাহলে আলোতে প্রবেশ করার কারণে আলোর মধ্যে তো তাপ আছে, তাহলে এটার ভিতরে তাপ জমা হয়, কিন্তু তাপটা বের হতে পারে। এই কারণে এই ঘরটা উত্তপ্ত থাকে। আর যেহেতু শীত প্রধান দেশ, এমনিতে অনেক ঠান্ডা, ওইখানে সূর্যের আলোর দরকার, একটু তাপমাত্রা দরকার গাছপালা জন্মানোর জন্য। ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওইখানে তাপমাত্রার পরিবেশটা সৃষ্টি করা হয় কাচের ঘরের ভিতরে। তো এই যে কাচের ঘরের ভিতরে এই তাপমাত্রা গেল, আলো গেল, এখানে কার্বন ডাই অক্সাইড বা কিছু কিছু গ্যাস এইখানে যে এই তাপমাত্রাটা ধরে রাখে। হ্যাঁ, তো এর মাধ্যমে ওইখানে বৃক্ষরোপণ করলে, গাছপালা রোপণ করলে ওইখানে শাকসবজি এগুলা ফলে। তো এটা হচ্ছে আপনার গ্রিন হাউস গ্যাসের কনসেপ্ট। এটা তো একটা কাচের ঘরের কনসেপ্ট হলো, কিন্তু আমাদের পৃথিবীর ক্ষেত্রে এটা কি, যে গ্যাসগুলো আছে গ্রিন হাউস গ্যাস, কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, জলীয় বাষ্প, এগুলা আমাদের যে বায়ুমণ্ডলে আছে এরকম কাচের ঘরের মতো একটা স্তর সৃষ্টি করে। তো উপর থেকে যখন সূর্য রশ্মিটা এইটা ভেদ করে আসে, যেহেতু একটা স্তর, মানে ধরেন আপনার ছাদ ছাদ যদি থাকে, তাহলে আপনি কি সুপারম্যান হয়ে ছাদ ভেদ করে উপরে চলে যেতে পারেন না। তো এরকম আলোক রশ্মিটা এটারে ভেদ করে আসতে পারে, কিন্তু এই গ্রিন হাউস গ্যাসটা তো কাচের মতো, কাচের ভিতর যেভাবে আলো ঢুকতে পারে কিন্তু বের হতে পারে না, ঠিক অনুরূপ ভাবে এই যে গ্যাসগুলা বললাম, কার্বন ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড, জলীয় বাষ্প, এই যে মিথেন, যে গ্যাসগুলো আছে এরা কাচের মতো কাজ করে, ভিতরে আলো প্রবেশ করতে দেয় কিন্তু বের হতে দেয়। তো এই কারণে আমাদের যে মাটি, পৃথিবী পৃষ্ঠ, এগুলো অনেক উত্তপ্ত হয়ে যায়। এই উত্তপ্ত হয়ে যাওয়ার কারণে অনেক ক্ষতিকর প্রভাব সৃষ্টি হয়। যেমন যে বরফ আছে, বরফ গললে তো পানি হয়, তাহলে যে মেরু অঞ্চলে অনেক অনেক বরফের খন্ড আছে, তাপমাত্রা বৃদ্ধির কারণে এই বরফগুলো গলে যায়, গলে যে অনেক অনেক পানির সৃষ্টি হয়। এই পানি সৃষ্টি হওয়ার কারণে সমুদ্রের যে স্তরটা আছে সেটা বেড়ে যায়।
এই কারণে বন্যা হয়, নিম্নভূমি ডুবে যায়। আমরা এই কনসেপ্টটা গ্রিন হাউস সম্পর্কে জানলাম, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আর তারপরে আমরা আরো কিছু জানি যে পরিবহন পরিবহন হচ্ছে গাড়ি, বিমান, অন্যান্য যানবাহন থেকে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়। আর আরো একটা কথা হচ্ছে, এই যে গ্রিন হাউস অনেক গ্যাস আছে, এর মধ্যে সবচেয়ে ক্ষতিকর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, কৃষি কাজ থেকে মিথেন এবং নাইট্রাস অক্সাইডের মতো গ্রিনহাউস গ্যাস নির্গত হয়। আমি আগেই বলেছি যে পৃথিবীর যে ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ুর যে পরিবর্তন, এটার জন্য সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করে গ্রিনহাউস গ্যাস। এই গ্রিনহাউস গ্যাসের কারণেই এই পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। আর আবহাওয়া এবং জলবায়ু সম্পর্কে একটা কথা বলি, এগুলো তো পরীক্ষায় আসলে লিখতে হবে। আবহাওয়া হচ্ছে ধরেন আপনার সীমিত সময়ের একটা পরিবেশের অবস্থা। ধরেন আজকে হুট করে গরম পড়লো, আহ, আবার পরিবেশ নর্মাল। এই যে আজকের অবস্থাটা, এটা আবহাওয়া। কিন্তু যদি 10 বছর যাবত একটা পরিবেশ বিরাজ করে যে একই রকম, হ্যাঁ, এই লম্বা একটা সময় ধরে যেরকম একটা পরিবেশ বিরাজ করে, তাপমাত্রা, এরকম জিনিসগুলা, ওইটা হচ্ছে জলবায়ু। যেমন আমাদের দেশে ধরেন শীত গরম একটা মোটামুটি একটা ব্যালেন্স আছে, কিন্তু দেখা যায় যে বিভিন্ন ইউরোপ কান্ট্রি দেখবেন যে ম্যাক্সিমাম সময় শীত, শুধু বরফ পড়তেছে। এই যে জলবায়ুর পরিবর্তনের ফলটা ওইখানে সবচেয়ে বেশি প্রকট হয়েছে। আমাদের দেশেও আস্তে আস্তে অনেক কিছু দেখা দিচ্ছে। হ্যাঁ, আমাদের এখন ঠিক সময় যখন বৃষ্টি হওয়ার কথা, তখন কিন্তু বৃষ্টি হয় না। হ্যাঁ, আবার যখন গরম পড়ে তখন অনেক গরম পড়ে। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাব, যা উন্নত বিশ্বে সবচেয়ে বেশি দেখা দিয়েছে। আমাদের এদিকেও আস্তে আস্তে এটা প্রকট হচ্ছে। দেখবেন আপনি যে আহ, ফ্রান্স বা এরকম যে ইউরোপ কান্ট্রি, ওইগুলাতে ম্যাক্সিমাম সময় বরফ পড়ে, খুব শীতল তাপমাত্রা, জ্যাকেট পরে ওরা চলাফেরা করে। আচ্ছা, যাক, আমরা বললাম কৃষিকাজ থেকে মিথেন এবং নাইট্রাস অক্সাইড এরকম গ্রিনহাউস গ্যাস এই জন্য ক্ষতির কারণ হয়ে যায়। তারপরে বর্জ্য ব্যবস্থাপনা, বর্জ্য আপনারা যেখানে সেখানে ফেলে দেওয়ার কারণে রাস্তাঘাটের পাশে মিথেন গ্যাস উৎপন্ন হয়। আর মিথেন গ্যাস বললাম গ্রিন হাউসের অংশ। আর গ্রিন হাউস অবশ্যই কি করে, জলবায়ুর পরিবর্তনে ভূমিকা পালন করে এবং জলবায়ুর ক্ষতি করে। তারপরে আছে জনসংখ্যা বৃদ্ধি। যদি যত জনসংখ্যা বৃদ্ধি পায়, তত বেশি যানবাহনের প্রয়োজন হয়, তত বেশি জীবাশ্ম জ্বালানি ব্যবহারের প্রয়োজন হয়, এবং তত বেশি গ্রিন হাউস গ্যাস নিঃসরণ। তাহলে আমরা বারবার গ্রিন হাউস গ্যাস কথাটা বলতেছি, তাহলে আমাদের বুঝতে হবে গ্রিন হাউস গ্যাসটাই হচ্ছে জলবায়ু পরিবর্তনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে আমরা আরো বলতে পারি যে গবাদি পশু থেকেও মিথেন গ্যাস নির্গত হয়। আপনারা দেখবেন যে গোবর দিয়ে অনেকে অনেক কিছু তৈরি করে গ্রাম অঞ্চলে, ওইটা আবার পোড়ানো যায়। হ্যাঁ, তো মিথেন গ্যাস। তারপরে সিমেন্ট উৎপাদন, ওইখানে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এয়ার কন্ডিশন রেফ্রিজারেটর, ওই ক্ষেত্রে আপনার গ্রিন হাউস গ্যাস উৎপন্ন হয়। দাবানল, দাবানল মানে হচ্ছে মুহূর্তের মধ্যে আগুন লেগে বনভূমির মধ্যে অনেক উত্তপ্ততার কারণে, হ্যাঁ, বনের পর বন পুড়ে যাচ্ছে। এই যে পোড়ার কারণে ওই সময় কার্বন ডাইঅক্সাইড গ্যাস হতো। আর কার্বন ডাইঅক্সাইড গ্রিন হাউস গ্যাস, এই জন্য আমাদের পরিবেশের মারাত্মক ক্ষতি। আগ্নেয়গিরির উগ্রপাত, আগ্নেয়গিরি মানে আগুন। হ্যাঁ, হুট করে ভূমি থেকে আগুনের পিণ্ড বের হয়। হ্যাঁ, তো ওই জিনিসটা ফলে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়। আর এইসব কারণে দেখা যাচ্ছে যে পরিবেশের ব্যাপক পরিবর্তন হচ্ছে। তারপরে মেরু অঞ্চলের বরফ গলন, মেরু অঞ্চলের বরফ যখন গলে যায়, আমি আগেই বলেছি যে পানির উচ্চতাটা বৃদ্ধি পায়। তারপরে ওজোন স্তরের ক্ষয় হয় গ্রিন হাউস গ্যাসের কারণে, সিএফসির কারণে। ওজোন স্তরের কনসেপ্টটাও খুব ইম্পর্টেন্ট। ওজোন স্তর আমাদের পৃথিবীর উপরে একটা স্তর আছে স্ট্র্যাটোস্ফিয়ারে, সেই স্তরটা সূর্য থেকে ভালো রশ্মি আসে, খারাপ রশ্মি আসে, ভিটামিন ডি আসে, শুধু উপকারী জিনিস। কিন্তু সূর্য থেকে এরকম রশ্মি আসে যেটাকে আলট্রাভায়োলেট ইউভি রশ্মি বলা হয়, সেটাতে ক্যান্সারের উপাদান আছে, যেটা আমাদের শরীরে স্কিন ক্যান্সার সৃষ্টি করে। তাই ক্যান্সারের নাম শুনলে আমরা অবশ্যই ভয় পাই, এটা মারাত্মক ব্যাধি। তো এই যে ক্ষতিকর জিনিসটা, এটা আমাদেরকে প্রোটেকশন দেয় ওজোন স্তর। কিন্তু এই ওজোন স্তরটা যদি ছিদ্র হয়ে যায়, তাহলে যে ক্ষতিকর রশ্মিটা সেটা আমাদের পৃথিবীতে প্রবেশ করে। তার মানে হচ্ছে ওজোন স্তর ছাঁকনির মতো কাজ করে, যে ভালো জিনিসগুলো সে প্রবেশ করতে দেয় আর খারাপ জিনিসগুলোকে সে আটকিয়ে দেয়। এই হচ্ছে ওজোন স্তরের কাজ। তো এই ক্ষেত্রে দেখা গেল যে যদি ওজোন স্তরটা ক্ষয় হয়ে যায়, ছাঁকনির মতো কাজ না করতে পারে, বড় একটা ফুটো হয়ে যায়, তাহলে তো খারাপ জিনিস প্রবেশ করবে। তো এই কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট, যে ওজোন স্তর এর ক্ষয় হয় সিএফসির কারণে, বিভিন্ন গ্যাসের কারণে, গ্রিন হাউস গ্যাসগুলোর কারণে হয়। তো এই ওজোন স্তর ক্ষয় হলে আমাদের জন্য মারাত্মক ঝুঁকির সৃষ্টি হয় পরিবেশের। তো আমরা অনেকগুলা কারণ জানলাম যে কি কি কারণে
আমাদের এই পরিবেশের ক্ষতি হতে পারে। তো আমরা এই কারণগুলো সম্পর্কে জানলাম। এখন আমাদেরকে জানতে হবে যে আহ এই গ্রিন হাউস গ্যাসের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিকর কোনটা। আমি তোমাদেরকে বলেছি সবচেয়ে বেশি ক্ষতিকর হচ্ছে কার্বন ডাই অক্সাইড। হ্যাঁ, কারণ এটা বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে নির্গত থাকে এবং এর মূল কারণ হচ্ছে এটা অনেক দিন ধরে থাকে। অন্যগুলা পরিবর্তন হয়ে যায়, চলে যায়, কিন্তু কার্বন ডাই অক্সাইড সহজে নিঃশেষ হয় না। তারপর আমরা আরো কিছু বিষয় সম্পর্কে জানতে হবে যে পরীক্ষাতে আসতে লিখলেও জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের কি ক্ষতি হতে পারে। হ্যাঁ, কি কি ক্ষতি হতে পারে সেই জিনিসগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট। তো প্রথমে আমরা বলতে পারি যে তাপমাত্রা বৃদ্ধি পায় জলবায়ু পরিবর্তনের কারণে। এই যে দেখেন এখন গরম 43 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে যায়, তখন মানুষের হিট স্ট্রোক হয়। হ্যাঁ, মানুষ অসুস্থ হয়ে যায়। তাহলে তাপমাত্রা বৃদ্ধি পায় এই জলবায়ু পরিবর্তনের। তারপরে সমুদ্রের স্তর বৃদ্ধি, তাপমাত্রা পরিবর্তনের কারণে বলা হয়েছে বরফ গলে যায়। বরফ গললে সমুদ্রের স্তরটা বরফটা গলিয়ে পানি হয়, তখন সমুদ্রের স্তরটা বৃদ্ধি পায়, মানে উঁচু হয়ে যায়। তারপরে বন্যা এবং জলবদ্ধতার সৃষ্টি হয়, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, এটা আপনারা বলতে পারেন। হ্যাঁ, যে জলবায়ু পরিবর্তনের কারণে খরা এবং মরুকরণ হয়। হ্যাঁ, মানে বৃষ্টি হয় না, মাটি ফেটে যায়, এটা হচ্ছে খরা এবং মরুকরণ। তারপরে অনাবৃষ্টি, অতিবৃষ্টি, মানে আবহাওয়া একটা বিরূপ আচরণ শুরু করে। অনাবৃষ্টি মানে বৃষ্টি হয় না, আবার যখন বৃষ্টি হয় শুধু বৃষ্টিই হতে থাকে, এটাকে বলে অতিবৃষ্টি। আচ্ছা, নদী ভাঙন, জলবায়ু পরিবর্তনের কারণে দেখা যাচ্ছে যে নদী ভাঙন হয়। নদীর পাড় ভেঙে যায়, তখন অনেক মানুষ বাস্তুচ্যুত হয়ে যায়। তারপর দেখা গেল যে লবণাক্ততা বৃদ্ধি পায়, কারণ আমরা জানি যে সমুদ্রের পানিটা হচ্ছে লবণাক্ত। সমুদ্রের পানির স্তর বৃদ্ধি পেলে এই সমুদ্রের পানিটা আমাদের লোকালয়ে ঢুকে যায়, তখন লবণাক্ততা বৃদ্ধি পায়, তখন আমাদের লোকালয়ে যে ফসল টসল আছে এগুলা মারাত্মক ক্ষতি হয়। তো খাদ্য উৎপাদন হ্রাস, অবশ্যই খাদ্য উৎপাদন হ্রাস পাবে যদি আপনার সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায়। তখন দেখা যাচ্ছে পানি আপনার খাদ্যশস্য যে আছে, হ্যাঁ, ফসলি জমির উপর চলে যাবে। তারপরে যারা যেগুলা আপনার এই পুকুরের আশেপাশে আসে সেখানে লবণের পানিটা ছড়িয়ে যাবে। হ্যাঁ, এই কারণে খাদ্য উৎপাদন হ্রাস পাবে। তো বিশুদ্ধ পানির অভাব, অবশ্যই সমুদ্রের পানি যখন আপনার লবণাক্ত পানিটা যখন ভালো পানির সাথে মিশে যাবে, তো ভালো পানিটা লবণাক্ত হয়ে যাবে, তখন আমরা লবণাক্ত পানি তো আমরা খেতে পারি না। আর অতিরিক্ত লবণ খেলে আমাদের জন্য অনেক ঝুঁকি আছে। হ্যাঁ, উচ্চ রক্তচাপ বাড়ে। তারপর আমরা বলতে পারি রোগ এবং মহামারী বৃদ্ধি। অবশ্যই যে আপনার যদি আহ সমুদ্রের পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় এবং বন্যার সৃষ্টি হয়, এবং বন্যার পরপরই দেখবেন আপনার রোগ এবং মহামারী বৃদ্ধি পায়, কারণ তখন পানি দূষিত হয়ে যায়। বিভিন্ন জায়গায় দেখা যায় যে স্যানিটেশন লেট্রিন নাই। হ্যাঁ, বিভিন্ন পরিবেশ দূষণ, পানি আইসা ওইগুলা পানির সাথে মিশে যায়, তখন বন্যার পরে দেখা যায় রোগ এবং মহামারী বৃদ্ধি পায়। বাস্তুসংস্থানের পরিবর্তন, বাস্তুসংস্থান হচ্ছে যে আপনি একটা জিনিস খেয়াল করেন, আহ পৃথিবীতে যদি ধরেন ভাগ না থাকতো, তাহলে হরিণের সংখ্যা এরকম মাত্রায় বৃদ্ধি পাইতো যে আপনার রাস্তাঘাটে চলতে গেলে আপনার হরিণের সাথে উষ্ঠা লাইগা পইরা যাইতেন। মানে হরিণ তো তখন কেউ হইতো না, মানে এত বেড়ে যাইতো। বাঘ হরিণ খায়। আবার দেখেন ব্যাং, সাপ, হ্যাঁ, এই যে সাপ, ব্যাং, আবার ঈগল, এদের সাথে যে সম্পর্ক, একটা ব্যালেন্স সৃষ্টি হয়, এটাই বাস্তুতন্ত্র। আপনি খেয়াল করেন, যদি ধরেন ব্যাঙ যদি কোনো কিছু না খাইতো, তাহলে ব্যাঙের পরিমাণ বংশবৃদ্ধি করে অনেক বেড়ে যেত। ব্যাঙরে কিন্তু সাপে খায়, এখন ব্যাঙরে সাপে খায়, এখন সাপ যদি কেউ না খাইতো তাহলে তো সাপ অনেক বেড়ে যেত। সাপ রে ঈগল পাখি খায়। তো এই যে এই জিনিসটা, হ্যাঁ, ব্যালেন্স করা, বাস্তু সংস্থান। তো দেখা যাইতেছে যে যদি এই জলবায়ু বিরূপ প্রভাব হয়, তাহলে অনেক প্রাণী মারা যাবে, বিলুপ্ত হয়ে যাবে। এই কারণে এই ব্যালেন্সটা থাকবে না, এটা বোঝানো হয়েছে। তারপরে জীব বৈচিত্র্য হ্রাস। জীববৈচিত্র্য তো আমি বুঝালাম যে জিনিসটা এক একটা এক এক রকম, এক একটা প্রাণীর কাছে এক এক রকম। তো এই জিনিসগুলো হ্রাস পাবে। তারপরে আছে কৃষি জমির ক্ষতি। আমরা বললাম যে কৃষি জমির অনেক ক্ষতি হবে, আর কৃষি জমি তলিয়ে যাবে। মৎস্য সম্পদের ক্ষতি হবে, যে সমুদ্রের চারপাশে যে মাছ আছে, যদি সমুদ্রে পানি মিক্স হয়, তাহলে দেখা যায় অনেক সময় বন্যার কারণে একজন একটা পুকুর দিয়েছে, ওই পুকুরের পানি বন্যার কারণে ভেসে যায়, মাছগুলা চলে গেছে। হ্যাঁ, অনেক ক্ষতি হয় মৎস্য সম্পদের। তারপর দেখা গেল অবকাঠামোগত ক্ষতি। অবকাঠামো মানে আপনি একটা বিল্ডিং, আহ বন্যা হইলে দেখা যায় যে ঘর বাড়ি বন্যার পানিতে ভাসিয়ে নিয়ে যায়। হ্যাঁ,
যত রকমের দরকারি উপকূল অঞ্চলে বিভিন্ন প্রতিষ্ঠান থাকতে পারে, সরকারি স্থাপনা থাকতে পারে, ওই জিনিসগুলো বন্যার কারণে কি হয়, ক্ষতি হয়। তারপরে সামাজিক অস্থিরতার সৃষ্টি হয়, বাস্তুচ্যুত মানুষ বৃদ্ধি পায়, মানুষের ঘরবাড়ি তখন সমুদ্রের পানিতে তলিয়ে যাওয়ার কারণে মানুষ ওই স্থান থেকে অন্য জায়গায় চলে আসে। হ্যাঁ, তাদের ঘরবাড়ি তখন থাকে না। হ্যাঁ, তারা একটা মানবতার জীবনযাপন করে। তারপরে বিভিন্ন রকমের প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পায়। প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, সাইক্লোন, হ্যাঁ, ঘূর্ণিঝড়, হ্যাঁ, বিভিন্ন এই যে ঘূর্ণিঝড় সিডর হচ্ছে 2007 সালে, হ্যাঁ, ঘূর্ণিঝড় আয়লা 2009 সালে, এরকম অনেক কিছু প্রাকৃতিক দুর্যোগ নিয়ে আসে আমাদের জন্য। তো এখন আমাদের আহ এই আমরা এখন যে জিনিসগুলো জানলাম যে আমাদের জন্য কি কি ক্ষতি হতে পারে। এখন এই যে ঝুঁকিপূর্ণ ক্ষতির জিনিসগুলো আছে, এরপরে আমাদের জানতে হবে যে আমরা আমাদের সরকার এই ক্ষতিগুলো মোকাবেলার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করেছে। তো এগুলো আপনাদের পরীক্ষায় লিখতে হবে যে জাতীয় অভিযোজন পরিকল্পনা এনএপি প্রণয়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অভিযোজন পরিকল্পনা, অভিযোজন মানে তো টিকে থাকা। আচ্ছা, ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড, জলবায়ু পরিবর্তন সম্পর্কিত প্রকল্প বাস্তবায়নের জন্য নিজস্ব তহবিল তৈরি করা হয়েছে। আচ্ছা, এরপরে আমরা বলতে পারি উপকূলীয় বাঁধ নির্মাণ ও সংস্কার। উপকূলীয় অঞ্চলে বাঁধ নির্মাণ করা হয় যাতে নদীর পানিটা, হ্যাঁ, মানুষের ঘর বাড়িতে প্রবেশ না, উঁচু করে বাঁধ দেওয়া হয় যাতে করে এই কাজটা, যদি বাঁধ উচ্চে জিনিসটা এসে পড়ে তখন ক্ষতি হয়। যখন তিস্তার যে ইন্ডিয়া থেকে বাঁধটা ছেড়ে দেয় তখন পানি অনেক ওভারফ্লো হয়, তখন এই বাঁধ ভেঙে পানি মানুষের ঘর বাড়িতে প্রবেশ করে। আচ্ছা, ঘূর্ণিঝড় এবং আশ্রয় কেন্দ্র নির্মাণ, ঘূর্ণিঝড়ের সময় অবশ্যই আশ্রয় কেন্দ্রের দরকার পড়ে। হ্যাঁ, মানুষ সেখানে যে নিরাপদ আশ্রয়ে যা, বন্যা নিয়ন্ত্রণ ও নিষ্কাশন ব্যবস্থা। হ্যাঁ, বন্যা যদি হয় তাহলে তো মানুষের ক্ষতি হয়, কিন্তু বন্যাটাকে আগে থেকে নিয়ন্ত্রণ করা দরকার, এই জন্য সরকার বন্যা নিয়ন্ত্রণ কর্মসূচি গ্রহণ করে। তারপরে যে কৃষি গবেষণা, অবশ্যই এরকম কিছু ফসল ফলাতে হবে যে বন্যা তো পুরোপুরি নির্মূল করা যায় না, বন্যা হইলেও যাতে ওই ফসলটা মারা না যায়, এবং লবণাক্ত পানি প্রবেশ করলেও যাতে ওই লবণাক্ততার সাথে ওইটা যাতে টিকে থাকতে পারে। হ্যাঁ, লবণাক্ত সহিষ্ণু বীজ উদ্ভাবন করতে হবে। তারপরে বনায়ন কার্যক্রম করতে হবে, মানে অনেক বেশি গাছপালা রোপণ করতে হবে। গাছপালার উপরে কোনো ঔষধ নাই। হ্যাঁ, এটা আমাদের জন্য মারাত্মক উপকারী, মনে রাখতে হবে। আমাদের সাধ্য মতো যার যতটুকু পারি একটা করে হলো বৃক্ষরোপণ। আমরা সবাই যদি 17 কোটি মানুষ আছি, চেষ্টা করি একটা করে গাছ লাগাতে রাস্তার ধারে, তাহলে দেখা যাইতেছে যে এটা ছায়া সৃষ্টি হবে, পরিবেশ ঠান্ডা থাকবে। হ্যাঁ, যানবাহনে যারা চলবে তারা আপনাদের জন্য দোয়া করবে, সবকে জারিয়া হবে। হ্যাঁ, এবং আমাদের পরিবেশ খুব ভালো থাকবে। তো তারপর হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার। আমরা ফসিল ফুয়েল মানে জীবাশ্ম জ্বালানি ব্যবহার এড়িয়ে চলার চেষ্টা, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করলে আমাদের পরিবেশের ক্ষতি হয় না। এই জিনিসগুলো কার্বন ডাইঅক্সাইড উৎপাদন করে না, এই জন্য ক্ষতি হয় না। আচ্ছা, জনসচেতনতা বৃদ্ধি, আমাদেরকে অবশ্যই জনগণকে সচেতন করতে হবে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সম্পর্কে কি কি ক্ষতি হইতে পারে। এটা আমাদের তাদেরকে জানাতে হবে যে আজকে হয়তো আপনার তেমন ক্ষতি হচ্ছে না, আপনি বুঝতেছেন না, আজ থেকে 50 বছর পরে আপনার সন্তানদের, আপনার আত্মীয় স্বজনদের মারাত্মক ক্ষতি হবে। তারপর সরকার চেষ্টা করে আন্তর্জাতিক সহযোগিতা, হ্যাঁ, বিভিন্ন সংস্থা, আইপিসিসি, হ্যাঁ, তারপরে আছে জিসিএফ, হ্যাঁ, গ্রিন ক্লাইমেট ফান্ড, হ্যাঁ, জলবায়ুর যে তহবিল, এগুলা থেকে অর্থ সংগ্রহ করার জন্য। তো এই তো গেল সরকারের ভূমিকা, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সরকার এইসব পদক্ষেপ গ্রহণ করতে পারে। এখন আমরা যদি শুধু সরকারের উপর নির্ভর করি তাহলে তো চলবে না, আমাদের সাধারণ জনগণেরও কিছু জিনিস খেয়াল রাখতে হবে। যেমন আমরা কয়েকটা জিনিস বলি যে সাধারণ জনগণের ক্ষেত্রে বিদ্যুৎ এবং জ্বালানির সাশ্রয়ের চেষ্টা করতে হবে। আমরা যাতে অপ্রয়োজনে বাতি এবং বৈদ্যুতিক সরঞ্জাম না জ্বালিয়ে রাখি, বন্ধ রাখি, এবং জ্বালানি সাশ্রয়ী যানবাহন আমরা ব্যবহার করার চেষ্টা করব। বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা ভূমিকা রাখতে পারি, যেমন প্লাস্টিক এবং পচনশীল যে বর্জ্যগুলো আছে সেইগুলা আলাদা করে পুনর্ব্যবহার এবং কম্পোজিটিং করা। আপনি যদি বারবার প্লাস্টিক নতুন করে কিনেন, বারবার উৎপাদন করে, তাহলে প্লাস্টিক বেড়ে গেল, তাহলে আমাদের জন্য ক্ষতি। আপনি একটা প্লাস্টিকই বারবার চেষ্টা করবেন, হ্যাঁ, পরিষ্কার করে এটা ব্যবহার করার জন্য, তাহলে আমাদের জন্য কিছুটা ঝুঁকি কমবে। তারপর হচ্ছে পানি সাশ্রয়, পানির অপচয় আমাদেরকে অবশ্যই রোধ করতে হবে এবং বৃষ্টির পানিটা সংরক্ষণ করতে হবে, কারণ যার কাছে পানি আছে সে তো এটার মূল্য বুঝে না, আর যেদিকে পানি নাই, লবণাক্ত পানি, তারা এটার মূল্য হারে হারে টের পায়।
তারপর হচ্ছে গাছ লাগানো পরিচর্যা। আমরা নিজেরা ব্যক্তিগত উদ্যোগে অবশ্যই গাছ লাগাতে পারি। আপনার বাড়িতে গাছ লাগালে এটা আপনি পরে বিক্রিও করতে পারবেন। কিন্তু আপনি ধরেন এই গাছটা 10 বছর 15 বছর ছিল, তখন আপনার 10 বছর 15 বছর আপনার পরিবেশটা সুন্দর থাকলো, আবার নতুন করে গাছ লাগালেন, এটা কাটার সময় একটা কাটলে দুইটা লাগাবেন। হ্যাঁ, তাহলে জিনিসটা পরিবেশের উপর সুন্দর প্রভাব পড়বে। আচ্ছা, তারপরে আমরা স্থানীয় পণ্য ব্যবহারের চেষ্টা করব। হ্যাঁ, স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য কেনার চেষ্টা করব এবং রাসায়নিক সার এবং কীটনাশকের ব্যবহারটা আমরা কমানোর চেষ্টা করব। আচ্ছা, গণপরিবহন ব্যবহার আমরা চেষ্টা করব যে গণপরিবহন ব্যবহার করার জন্য। আমরা যদি প্রত্যেকে একটা একটা করে প্রাইভেট কার কিনে, তাহলে তো দেখা গেল যানবাহন বেশি বেড়ে গেল, যানজটের সৃষ্টি হবে এবং পাশাপাশি প্রত্যেকটা গাড়ি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে। আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করা মানে গ্রিন হাউস গ্যাস, আর গ্রিন হাউস গ্যাস মানেই হচ্ছে আপনার আমাদের জলবায়ুর উপর বিরূপ প্রভাব ফেলা। তারপরে বলতে পারি আমরা সচেতনতা বৃদ্ধি। অবশ্যই জলবায়ু পরিবর্তন সম্পর্কে আমাদের নিজেদেরকে জানতে হবে এবং অন্যদেরকে সচেতন করতে হবে। তারপর আমরা বলতে পারি পরিবেশ বান্ধব জীবনযাপন। আমাদের পুরা জীবনযাপন, পুরা কেনাকাটা এবং খাদ্যাভ্যাসটা পরিবেশের ক্ষতি কম হয় এমন পণ্য কিনতে হবে এবং আমাদের অভ্যাসগুলো ওইরকম করতে হবে। তারপরে আমরা যদি বলি সরকারের নীতিতে সমর্থন, সরকার যদি কোনো পরিবেশ বিষয়ক কোনো কাজ করে, আমরা অবশ্যই সেটাকে সমর্থন করব, আমরা এটার বিরুদ্ধে আন্দোলনে যাব না। আচ্ছা, কারণ বাংলাদেশে এখন কোনো কিছু হলেই আন্দোলন চলে। হ্যাঁ, আচ্ছা, সরকারের নীতিতে সমর্থন। হ্যাঁ, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা এটা বললাম পরিমিত পরিমাণে ভোগ করতে হবে। হ্যাঁ, পরিমিত ভোগ মানে আমরা অপ্রয়োজনীয় কেনাকাটা এবং ভোগ আমাদেরকে কমাতে হবে। যাই হোক, বোনেরা মাইন্ড করবেন না, আপনারা কেনাকাটা পছন্দ করেন এটা জানি, কিন্তু আমাদের এটা যে জিনিসটা অপ্রয়োজনীয় কেনাকাটা সেটা থেকে বিরত থাকতে হবে। পরিবেশ রক্ষায় অংশগ্রহণ। স্থানীয় পরিবেশ রক্ষা কার্যক্রমে সক্রিয়ভাবে আমাদের অংশগ্রহণ করতে হবে। মানে একজন একটা পরিবেশ রক্ষার কাজ করতেছে, আপনি তার দেখা দেখি কাজটাতে সাহায্য করবে, তাহলে অন্যরা অনুপ্রাণিত হবে। আমাদেরকে পুনর্ব্যবহার এবং মেরামতে অংশগ্রহণ করতে হবে। হ্যাঁ, তারপর আবার পানি ও বিদ্যুৎ সাশ্রয়ী সরঞ্জাম ব্যবহার করতে হবে। এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানলাম। তো অবশেষে আমাদেরকে যেটা জলবায়ু পরিবর্তন সম্পর্কে যেটা ফাইনাল কথা, জলবায়ু পরিবর্তন একটা বৈশ্বিক সমস্যা। আপনার ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা এই জলবায়ু পরিবর্তনে একটা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে এবং আমাদের ভবিষ্যৎ পৃথিবীকে সুন্দর করতে পারে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।